নমস্কার। বেশ কয়েক মাসের টানা বিরতির পর আজ আবারও হাজির হয়েছে ফ্রাইডে সাসপেন্স নাইট। আমাদের আজকের গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর সৃষ্টি তারানাথ তান্ত্রিকের একটি ফ্যান ফিকশন। প্রখ্যাত লেখক অর্ণব ঘোষের লেখা তারানাথ তান্ত্রিক ও ত্রিবেতাল জাগরণ। গল্পটির প্রথম পর্ব আশা করি আপনাদের বেশ ভালোই লেগেছে। তবে যারা এখনও প্রথম পর্বটি শোনেননি তারা আগে প্রথম পর্বটি শুনে নিন। কমেন্ট বক্সে প্রথম পর্বের লিঙ্ক দেওয়া রইল। গল্প শুরু করার আগে আপনাদের কাছে একান্ত একটি অনুরোধ, আমরা আপনাদের গল্প শোনাতে আবার ফিরছি, তাই পাশে থাকবেন। আর হ্যাঁ, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আবারও প্রতি শুক্রবার নতুন গল্পের নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও ত্রিবেতাল জাগরণ, অন্তিম পর্ব। আমাদের তিনজনের মুখে একটা উজ্জ্বল আশার দ্যুতি যেন দেখা দিল। আমরা তিনজনেই প্রায় জিজ্ঞাসা করলাম, কে তিনি? আমাদের তিনজনের দিকে তাকিয়েই সে জবাব দিল, ভৈরব তান্ত্রিক। সময় নষ্ট না করে আমি দিনোরামকে নিয়ে রওনা দিয়েছিলাম ভৈরব তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। অঘরীনন্দ মিশ্রকে রাতের জন্য সকল ব্যবস্থা করে রাখতে বলেছিলাম। গায়ের পথ ধরে দিনোরাম আর আমি হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। ঠিক এমন সময় সে প্রশ্ন করল, আমাদের ছোটমা ঠিক হয়ে যাবে তো ঠাকুর? আমি যথাসাধ্য চেষ্টা করব দিনোরাম। এখন তোমার ললিতা মায়ের সাথে তো আমাদেরও জীবন বিপন্ন। দেখি ভৈরব তান্ত্রিক রাজি হন কিনা। কিন্তু তুমি ওনার খোঁজটা কোথায় পেলে? হে হে, আমি কাজ করি শুধু লাহাবাবুর বাড়িতে ঠিকই, কিন্তু এ গায়ে কে কখন আসছে কে কখন যাচ্ছে সব খবরই আমার কাছে থাকে। এই তিন রামের চোখ এড়ানো খুব মুশকিল। কেমন দেখলেন তো, ওই কাপালিক ফিরে এসে এই খবর দিলাম। চোখ ঠাকুর, সবই চোখের খেলা। আমি হেসে সায় দিলাম। আরো বেশ কিছুক্ষণ এইভাবে কথা বলতে বলতে আমরা অনেকটাই হেঁটে এসেছি। আমি এবার প্রশ্ন করলাম, আচ্ছা আমরা শ্মশানে যাচ্ছি তো? না, উনি তো শ্মশানে থাকেন না। তান্ত্রিক হলেও উনি সাধারণ বাড়িতেই থাকেন। এখনই যাব, দেখবেন দালানে বসে হয়তো তামাক খাচ্ছেন। ওই ওনার বাড়ি। একটা টালির ছাদওয়ালা ঘর দেখিয়ে কথাটা বলল দিনোরাম। সেই বাড়ির পিছন দিক দিয়ে উকি দিচ্ছে একটা বড় কলা গাছ। দরজার দুই ধারে মাটির পাঁচিল দিয়ে ঘেরা। দরজার মুখোমুখি দাঁড়াতেই দেখলাম হুবহু দিনোরামের কথাই ঠিক। একজন রক্তাম্বর পরিহিত মাঝ বয়সী সাধক দালানে বসে তামাক খাচ্ছেন। মাথায় পিছন দিক করে সাদা পাকা চুল ঘাড় অবধি নেমে গিয়েছে। সাদা লম্বা গোঁফ দাড়িতে মুখ ভর্তি, গলায় রুদ্রাক্ষের মালা। আমাদের দুজনকে দরজা দিয়ে ঢুকতে দেখেই তিনি তামাক রেখে বললেন, এসো দিনু, আসুন আসুন তারানাথ বাবু, আপনাদেরই অপেক্ষায় ছিলাম। নমস্কার, আমার নাম ভৈরব ভট্টাচার্য। আসুন এই দালানে একটু বসি। দিনোরাম এই ঘটনায় অবাক হলো নিশ্চয়। সে একটা অদ্ভুত দৃষ্টিতে বেশ কিছুক্ষণ ওনার দিকেই তাকিয়েছিল। সে কখনোই আমার নাম বা আমার আসার কথা জানায়নি ওনাকে। তবে তিনি কি করে জানলেন আমার নাম আর আমি আসবো সেটাই বা কি করে জানলেন উনি? আমি মনে মনে ভাবলাম, বাবা এইসব হচ্ছে নিম্নমানের শক্তি।
এর দ্বারা আগামী কয়েক মুহূর্তে ঠিকই কি কি ঘটবে সেটা আগে থেকেই জেনে নেওয়া যায়। আমি এসব শক্তি প্রয়োগ করেছি অর্থ উপার্জনের প্রয়োজনে। ছোট্ট কুঁড়ে ঘর, দুটো ছোট ছোট ঘর, জরাজীর্ণ ভাঙাচোরা কাঠের পাল্লায় পুরাণত্বের ছাপ একেবারে সুস্পষ্ট। আমি দাওয়ায় বসে ওনাকে বললাম, সবে যখন জানেন তখন আমরা কেন এসেছি সেটাও নিশ্চয় জানেন। তিনি একটু হেসে তামাকটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, লাহাবাবুর মেয়ের ব্যাপারে জানতে এসছেন তাই তো? জানি জানি, আমি সবটাই জানি। সবার আগে আপনাকে যেটা জানতে হবে যে এর পেছনে কে আছে। কাপালিক বজ্রশেখর মিশ্র উচ্চমার্গের সাধক হয়েও তন্ত্র জগতের সবচেয়ে নিকৃষ্ট এবং নিচু তন্ত্র সাধনা যিনি করেন। ওনার এখন প্রয়োজন একজন ভৈরবীর। তিনি এবং সেই ভৈরবী মিলে মহাডামুর তন্ত্রের জগতে ঊর্ধ্বতন শক্তি হিসেবে প্রবেশের পথ খুঁজছেন। এই কাজে তিনি সফল হলে এই নশ্বর দেহ ত্যাগ করে এক ঊর্ধ্ব শক্তি হিসেবে নিজেকে মেলে ধরবেন। দীর্ঘ 1 মাস ধরে ধীরে ধীরে ললিতার সত্তাকে অনেকটা বশবর্তী করে ফেলেছেন তিনি। আজ রাতে পূর্ণ অধিষ্ঠান হবে তার। সেই অধিষ্ঠান মানুষের 3 শক্তির ওপরে অধিকার কায়েম করবে। সেটাই আমাদের যে কোনো উপায়ে আটকাতে হবেই। আর তাই আপনারা করতে চাইছেন ত্রিবেতাল জাগরণের আরম্ভ। 3 বেতাল আর 3 শক্তিকে আটকানোর কাজ করবে যে, সেই জন্যই গিয়ে আপনারা আমার কাছে এসেছেন। কিন্তু আপনারা কি জানেন যে এই প্রক্রিয়ার সামান্যতম ভুলে মারাত্মক বিপদ হতে পারে? আমাদের 3 জনের সাথে আরও 2 জনের প্রাণ সংশয় হতে পারে। সবই বুঝেছি, কিন্তু আমাদের কাছেও আর অন্য কোনো উপায় নেই। একজন 16 বছরের কন্যা বিনা অপরাধে তিলে তিলে এক বাবার চোখের সামনে মারা যাবে, এও তো হতে দেওয়া যায় না, তাই না? ভৈরব তান্ত্রিক কি একবার ভেবে নিলেন, তারপর হঠাৎ করেই বললেন, আচ্ছা দিনু, তুমি তো সারাদিন ওই বাড়িতেই থাকো। তুমি আমাকে 3টে এমন ঘটনার বিবরণ দাও যাতে আমি বুঝতে পারি ললিতা মায়ের 3 শক্তির বিনাশ হয়েছে। কথাটা শোনা মাত্রই দিনোরাম একটু ঘাবড়ে গেল। হয়তো বাইরের লোকের কাছে এসব কথা বলা উচিত হবে কিনা সেটাই ভাবছিল, কিন্তু ছোট দিদির অসুস্থতার কথা ভেবেই হয়তো বলতে শুরু করলো। তবে বলার মাঝে সে প্রচণ্ড অস্বস্তি বোধ করছিল, সেটা বুঝতেই পারছিলাম আমি। তবু কোনো রকমে ঢোক গিলে কাতরাতে কাতরাতে সে বলল, আমার একদম সঠিক দিনক্ষণ মনে নেই, তবে ঘটনাগুলো এই কাপালিক চলে যাওয়ার দিন 7 পর থেকেই শুরু হয়েছিল। আমি নিচতলায় রান্নাঘরের সামনের দালানেই বিছানা করে শুয়ে পড়ি। একদিন মাঝরাতে হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। কিরকম একটা খাওয়ার শব্দ, আর সেটা আসছিল এই রান্নাঘর থেকে। আমি ভাবলাম বিড়াল খাবার ছাড়া আর কিছুই ছিল না। হ্যাঁ, আমি দেখবার জন্য উঠে দেখতেই দেখলাম রান্নাঘরের দরজার খিলখানা খোলা। আসল বিষয়, আমি কি খিল দিতে ভুলে গেছি তাহলে? এসব ভাবতে ভাবতে আমি দরজা খুলতেই অবাক। দেখলাম মাঝ রান্নাঘরে উবু হয়ে বসে আছে ছোট দিদি। তার মুখ থেকে ঝুলছিল একটা এঁঠো মাছের কাঁটা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বাকি ফেলে দেওয়া খাবার। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এ কি করছো ছোট দিদি? এই চারিদিকে এঁঠো খাবার দাবার ছড়িয়ে ছিটিয়ে ফেলে?
দিদি এবার আমার দিকে তাকিয়ে প্রথমে সাদা দাঁতখানা বের করে একটা হাসি হাসলো। আমার এইভাবে খাবার খেতে খুব ইচ্ছে করছিল দিনরাম দাদা। তুমি তুমি দরজাটা বন্ধ করে দিয়ে চলে যাও। আমি ভীষণ ভয় পেয়ে সাথে সাথে উপরে উঠে বাবুকে দেখিয়ে আনলাম। তারপর তিনি এসে বিষয়টা সামাল দিলেন। বুঝলাম, ইচ্ছে শক্তি ব্যাহত। তারপর দ্বিতীয় ঘটনাটা বলো। দ্বিতীয় ঘটনাটা ঘটে একদিন রাতের বেলায় খাবার সময়। ছোট দিদি সন্ধে থেকে উপরের ঘরেই থাকতো। রাত্রে খাবারের সময় বাবু আমাকে বললেন যেন দিদিকে ডেকে আনি। আমি উপরে গিয়ে দেখলাম দিদির ঘরের দরজা বন্ধ। দিদি কখনো দরজা বন্ধ করে না, কিন্তু দরজা ভিতর থেকে বন্ধ ছিল না। আমি দরজা খুলতেই দেখলাম সারা ঘর অন্ধকার। মেঝের উপরে অদ্ভুত ভঙ্গিতে বসে আছে দিদি, তার মাথা দুই পায়ের মধ্যে গুজে রাখা। সেই সাথে অদ্ভুত একটা গন্ধ বেরোচ্ছে ঘর থেকে। আমি তারে জিজ্ঞেস করলাম, হ্যাঁ দিদি খেতে চলো, খেতে দিয়েছি দিদি। দিদি মাথা না তুলেই একটা ঘ্যান ঘ্যানে স্বরে জবাব দিল, আমার খেতে ইচ্ছে করছে না। আমি আবার একটু ভয় পেয়ে গেলাম, কিন্তু ঘর থেকে বেরিয়ে আসতে যাব তখনই দেখলাম একটা ভয়ানক জিনিস, একটা অদ্ভুত জলের ধারা দিদির বসার জায়গায়। মানে কি করে বলি। শেষের কথাগুলো আর বলতে পারল না দিনোরাম। লজ্জায় তার মাথা নত হয়ে যাচ্ছিল, কিন্তু ভৈরব তান্ত্রিক নির্বিকার ভাবে বললেন, কি দেখলে? মলমূত্র ত্যাগ করছে ওখানে বসে বসেই, তাই তো? ক্রিয়া শক্তি ব্যাহত। আর 3 নম্বর পড়ে রইল জ্ঞান শক্তি। শেষের ঘটনাটা যেটা বলল দিনোরাম, সেটা একেবারে অন্তরকে যেন নাড়িয়ে দেওয়ার মতো। শোনার সময় লজ্জায় আমিও মাথা নিচু করে ফেলেছিলাম। সে বলা শুরু করলো, প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাদের উঠোনের তুলসী তলায় দিদি স্নান করে প্রদীপ জ্বালাতো আর শঙ্খ বাজাতো। আমরা শঙ্খের আওয়াজ শুনে বেরিয়ে এসে প্রণাম করতাম একসাথে। এই ঘটনা দিন 15 আগের। রোজকার মতো আমি আমার রাতের খাবার তৈরি করছিলাম, আর বাবু ভিতরে বসার ঘরে কিছু হিসেব নিকেশ করছিলেন। শঙ্খের আওয়াজ শোনা মাত্রই আমরা বেরিয়ে এলাম, আর বেরিয়ে আসতেই দেখি দিদি একেবারে বিনা বস্ত্রে ভর সন্ধেবেলায়। আমি সাথে সাথে রান্নাঘরে ঢুকে যাই। কর্তা চিৎকার করে তাকে ডেকে শিগগিরই ঘরে গিয়ে দৌড়ে তার গায়ে কাপড় জড়িয়ে ধরেন, কিন্তু দিদি সাথে সাথে ঝাপটা মেরে ওনাকে সরিয়ে দিয়ে দৌড়ে উপরের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আর সেদিনের পর থেকেই ছোট দিদি সম্পূর্ণ বদলে গেল ঠাকুর। বুঝলাম, তাহলে এখানে জ্ঞান শক্তিও ব্যাহত হলো। কথাগুলো বলে দিনোরাম মাথা নিচু করে ডুকরে ডুকরে কাঁদতে লাগলো। আমি কি বলবো বুঝে উঠতে পারলাম না। এরপরে ভৈরব তান্ত্রিক উঠে গিয়ে ঘর থেকে একটা লাল ছোলা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে আসলেন বাইরে। বললেন, এবার চলুন, আর বেশি সময় নেই, অনেকখানি পথ। আচ্ছা তারানাথ বাবু, আপনার কাছে গাত্রবন্ধন করার উপাদেয় সঞ্চিত আছে তো? আমি ওনাকে বলে দিলাম যে আমার কাছে সব সময় মাতু পাগলির দেওয়া সেই মন্ত্রপুত ছাই রয়েছে। সেই বিষয়ে উনি যেন কোনো রকম চিন্তা না করেন। ঘরের ভেতর থেকে একটা ঝোলা কাঁধে ঝুলিয়ে নিয়ে বললেন, চলুন তাহলে রওনা দিই, আমাদের কিন্তু রাতের মধ্যেই পৌঁছতে হবে। সারাদিনে আমরা সেইভাবে মুখে কিছু দিইনি,
আসলে তখন মাথায় ঘুরছে কি করে এই সমস্যার সমাধান করব। বিশেষ মুহূর্তে ক্ষুধা তৃষ্ণার মতো তুচ্ছ বিষয় মানুষের শরীরে আর প্রভাব ফেলে না। রাতের অন্ধকার গাঢ় হওয়ার সাথে সাথে আমরা তিনজন প্রবেশ করলাম শিবচরণ বাবুর বাড়িতে। আমাদের দেখেই শিবচরণ বাবু সাথে সাথে পা ধোয়ার জল এনে দিলেন। ওনাকে দেখে খুব অপ্রস্তুত লাগছিল। ওনার বাড়িতে এই রাত্রে মিলিত হয়েছেন 3 তেজদীপ্ত ব্রাহ্মণ তান্ত্রিক। এই মুহূর্তে ওনার কি করণীয় উনি ঠিক বুঝে উঠতে পারলেন না। আমি ওনাকে চোখের ইশারায় একটু শান্ত হতে বললাম। তারপর দেখলাম অঘরীনন্দ বাবু কিছু জোগাড় করে রেখেছেন। বাড়ির উঠোনে মুখোমুখি রাখা একটা মাঝারি পাত্রে কিছুটা চন্দন, 1 বোতল দেশি মদ, একটা সরা, কিছুটা আটা আর একটা মরা চড়াই পাখির দেহ, সব কিছুই বেতাল জাগরণে প্রয়োজন হয়। আমি আমার ঝোলা থেকে মন্ত্রপুত ছায়ের থলেটা বের করে ভৈরব তান্ত্রিকের দিকে এগিয়ে পড়লাম। আচ্ছা, আপনি গাত্রবন্ধনটা করে দিন। এই আমাদের আসনের 3 দিক ঘিরে করবেন, আর বাড়ির চারপাশেও করে দেবেন। তিনি আমার কথায় সম্মতি জানিয়ে চলে গেলেন। প্রথমে বাড়ির চারপাশে গাত্রবন্ধন করলেন। দূরে এক জায়গায় দাঁড়িয়ে শিবচরণ বাবু এসবই দেখছিলেন। তিনি স্বভাবতই কিছু বুঝতে পারছেন না যে কি হচ্ছে না হচ্ছে। আমি ওনাকে ডেকে বললাম, শিবচরণ বাবু, আপনি একবার আমার সঙ্গে উপরে আসুন। এই বলে আমি ওনার অপেক্ষা না করে উপরে উঠতে লাগলাম। তিনি অবুঝের মতো আমার পিছন পিছন উঠতে লাগলেন। ওপরে উঠে দাঁড়াতেই একটা উটকো পচা গন্ধ আমার নাকে ধাক্কা মারল। তিনি নাক চেপে ধরে বললেন, একে এত গন্ধ বেরোচ্ছে কোত্থেকে? দরজা তো বাইরে থেকে বন্ধ। এই গন্ধ ঘরের ভিতর থেকে কিন্তু আসছে না, এ গন্ধ বাইরে থেকে আসছে। এ গন্ধ সেই যোগিনীর গাত্র গন্ধ। সে আসছে তার অন্তিম কাজ সম্পন্ন করতে। আমাদের এবার তাড়াতাড়ি করতে হবে। তাহলে এই মুহূর্তে আমরা আবার উপরে এলাম কেন? আচ্ছা, আপনার কাছে তর্কালঙ্কার মশাইয়ের সেই বালি মেশানো সুতোটা রয়েছে তো? আমার এই কথা শুনেই ওনার চোখ বড় বড় হয়ে গেল। আমি বুঝতে পারলাম এত কিছুর মধ্যে ওই বিশেষ ঘটনাটা তিনি বেমালুম ভুলে গিয়েছেন। তিনি সাথে সাথে দাঁত দিয়ে জিভ কেটে ওনার জামার পকেট থেকে সেই ঠোঙা বের করতে করতে বললেন, মার্জনা করবেন। আসলে এত কিছুর মধ্যে এই বিষয়টা একদমই ভুলে গেছিলাম। আচ্ছা, এটা কি এখন বাঁধবেন? হ্যাঁ, সময় এসে গিয়েছে। আসুন, দরজা খুলুন। আমরা দুজন এগিয়ে গেলাম দরজার দিকে। আমি নিজের মনকে আবারও সেই নারকীয় দৃশ্য দেখবার জন্য প্রস্তুত করে নিলাম। তালা খুলে দরজার পাল্লা ধাক্কা দিতেই পচা গন্ধটার তীব্রতা যেন আরো বৃদ্ধি পেল। অন্ধকারাচ্ছন্ন ঘরের ভিতর প্রবেশ করতেই আমার মনে হলো এ যেন এক ভিন্ন জগৎ। চারিদিকে উচ্ছিষ্ট খাদ্যদ্রব্য যত্রতত্র মলমূত্র পড়ে রয়েছে। সাধারণ মানুষের পক্ষে এই ঘরে প্রবেশ করা এক প্রকার অসম্ভব। শিবচরণ বাবু হয়তো সন্তান স্নেহে সব কিছু উপেক্ষা করে নেন, কিন্তু আমারই মনে হচ্ছিল এই মুহূর্তে আমার অন্নপ্রাশনের ভাত যেন পেট থেকে উল্টো পথে এসে বমি হয়ে বেরোবে। সামনে শিকলে বাঁধা কঙ্কালসার দেহটা ঘুমোচ্ছে। তাকে দেখে একজন অশীতিপর বৃদ্ধা লাগছে, যার দৈহিক মাধুকর যেন বয়স এবং সময় ক্রমশ শুষে নিয়েছে। সত্যি বলতে 16 বছরের এক মেয়ের এরূপ দর্শন করতে খুবই কষ্ট হলো।
রুগ্ন হাতের মধ্যে পরিধেয় বালা বড্ড বেমানান লাগছে। আমি ওনার কানে কানে বললাম, বাম হাতের কবজি বেঁধে দেন, তবে খুব সাবধানে, যেন জেগে না যায়। তিনি আমার কথায় কোনো জবাব না দিয়ে সোজা এগিয়ে গেলেন মেয়ের দিকে। তারপর তিনি যে কাজটা করলেন সেটা একজন বাবাই করতে পারেন তার মেয়ের সাথে। তিনি ললিতার সামনে বসে তার মাথায় প্রথমে কিছুটা হাত বুলিয়ে দিলেন। চোখের ভুল কিনা জানি না, তবে আমারও মনে হলো ললিতা যেন বাবার আদুরে ছোঁয়া পেয়ে একটু কাছে সরে এলো ওনার। কিন্তু তার ঘুম ভাঙল না। শিবচরণ বাবু খুবই আলতো করে ওর রোগা হাতে সেই বালি মেশানো সুতোটা বেঁধে দিলেন। তারপর মেয়ের মাথায় একটা ছোট করে চুমু খেলেন। আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম না, কিন্তু কিছুক্ষণের জন্যই হয়তো মনে হলো তিনি কাঁদছেন। বুঝতে পারলাম যখন তিনি কান্না ভেজা স্বরে তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুই ঠিক হয়ে যাবি মা, দেখিস তুই ঠিক হয়ে যাবি। ইতিমধ্যে সব গন্ধ ছাপিয়ে একটা পোড়া গন্ধ আমার নাকে আসছে। বুঝতে পারলাম নিজের প্রাথমিক কাজ শেষ হয়ে গিয়েছে। চোখ মুছে তিনি উঠে আসতেই আমরা বেরিয়ে এলাম। নিচে নেমে দেখলাম ভৈরব তান্ত্রিক গাত্র বন্ধন করে ফেলেছে। অঘরীনন্দবাবু 3টে সরাই 3টে চড়াই পাখি রেখে আটা দিয়ে তার মুখ বন্ধ করে সেই 3টে সরা এক স্থানে পোড়াচ্ছেন। সেই চড়াই পোড়ার গন্ধই আমি নাকে পেয়েছিলাম। এরপর আমরা 3জন 3টে সরা নিয়ে 3টে আসনে বসে পড়লাম। আমাদের 3 জনের আসনের সামনে কাঠ দিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করা ছিল। আমরা প্রথমে আগুন জ্বালালাম, আর তাতে শুরুতেই আহুতি দিলাম সিঁদুর লেপা ডাব। এটাই এই যজ্ঞের প্রারম্ভিক পর্ব। এরপর আমরা চন্দন দিয়ে ভালো করে মাছের গায়ে লেপে দিলাম। কিছুক্ষণ পরে আমরা সেই মাছ যজ্ঞের আগুনে ফেলে দিলাম। তারপর আগুনের শিখা বৃদ্ধি পেলে আমরা সরা থেকে চড়াই পাখির পোড়া দেহটা বের করে মদের বোতলে মেশালাম। তারপর 3 জনে একসাথে ঢক ঢক করে মদটা খেয়ে নিলাম। এইবার শুরু হলো আসল পর্ব, বেতাল জাগরণ পর্ব। চোখ বুজে আকাশের দিকে মুখ করে আমরা তাকে জাগরণ শুরু করলাম। এবারে তোমাদের একটা বিষয় জানাটা প্রয়োজন। বেতাল জাগরণ 2 পদ্ধতিতে হয়। এক নিজের শরীরে ধারণ করা, আর 2 প্রকৃতির মাধ্যমে তাকে আহান করিয়ে কোনো কাজে তাকে ব্যবহার করা। আমাদের এক্ষেত্রে প্রয়োজন ছিল তৃতীয়টা, যাতে প্রকৃতি আজ ললিতাকে এই বাড়ির দালানের বাইরে পা রাখতে না দেয়। বেশ অনেকক্ষণ আমরা জাগরণ পদ্ধতি একসাথে চালিয়ে গেলাম। হঠাৎ করে আমরা একটা শিকলের ঝনঝনানি শব্দ শুনতে পেলাম। বুঝতে পারলাম ললিতা বন্ধন মুক্ত হয়েছে। একটা চাপা গোঙানির শব্দ আমাদের কানে আসছে। একটু পরেই হঠাৎ করে দমকা হাওয়ার স্রোত যেন বাড়ির উঠোনে খেলে গেল। একটা শীতল চাপা নিস্তব্ধতা চারিদিকে বিরাজ করতে শুরু করেছে। ধীরে ধীরে সেই দমকা হাওয়া একটা ঝড় হওয়ার রূপ নিতে থাকলো। তবে অদ্ভুত বিষয় হওয়াটা কোনোদের, আমরা 3 জন যেই অভিমুখ করে বসে রয়েছে ঠিক সেই দিক থেকে হাওয়া দিচ্ছে। অর্থাৎ 3 ভিন্ন দিক থেকে হাওয়ার বেগ অনুভূত হচ্ছে। শিবচরণ বাবু এবং দীনরাম কোনো মতে সেই ঝড়ের থেকে বাঁচতে দালানে উঠে দাঁড়ালো। এই 3 অভিমুখে ঝড়ের অর্থ 3 বেতালের প্রকৃত রূপ এই মুহূর্তে আবির্ভূত হয়েছে। একটু পরেই
আসলো এক ললিতা। থোড়ি ঠিক ললিতা নয়, সিঁড়ি দিয়ে অদ্ভুত চার পায়ে ভঙ্গিতে নেমে এলো একটা কদাকার রোগা লিকলিকে শরীর। তার সারা শরীরের চামড়া ঝুলে পড়েছে। তার সরু কাঠির মতো চেহারায় তার পরনের কাপড় বিশাল আকার বলে মনে হচ্ছে। সেই কাপড় তার শরীরের সাথে লেগে থাকবার পরও সিঁড়ি দিয়ে ঘেঁষতে ঘেঁষতে নামছে। মুখ দিয়ে একটা চাপা গোয়ানির সাথে দলা দলা গেঁজা বেরোচ্ছে। সে আমাদের তিনজনের দিকে তাকিয়ে একবার জোরে গোয়ানির শব্দ করে উঠল। মনে হলো এই মুহূর্তে আমাদের তিনজনের উপস্থিতি সে একেবারেই সহ্য করতে পারছে না। আমরা ওঠার উচ্চবাচ্য করছি না দেখে সে দ্রুত বেগে চার পায়ে আমাদের দিকে এগিয়ে আসার উপক্রম করলো। কিন্তু দালানের থেকে উঠোনে নামবার সময় সে হঠাৎ করে থমকে গেল। এদিকে ওদিকে তাকিয়ে সে দেখতে লাগলো। তাকে দেখে মনে হচ্ছে সে যেন কোনো কিছুর একটা আভাস পেয়েছে। তিন অভিমুখে ঝোড়ো হাওয়া এখনো চলেছে সমান বেগে। এরপর বিষয়টা আন্দাজ করতে পেরে সে দাঁত মুখ খিঁচিয়ে তীব্র চিৎকার শুরু করলো। বারবার সে বাইরে বেরোনোর উপক্রম করতে চাইল, কিন্তু অদৃশ্য কিছু তাকে বাধা প্রাপ্ত হয়ে তাকে বারবার ফিরে যেতে হচ্ছে। প্রচণ্ড আক্রোশে সে দুই হাত দিয়ে বাতাসের মধ্যে আঘাত করতে থাকলো, আর সেই সাথে আরো বৃদ্ধি পেল ওই ঝোড়ো হাওয়ার রেশ। সে যেতে চাইছে বজ্রশেখর মিশ্রের কাছে। তার অন্তরের ভৈরব সত্তা তাকে নিয়ে যেতে চাইছে সেই অন্ধকারে, কিন্তু তিন বেতাল তার তিন অনুভূতির শক্তিতে কিছুতেই তাকে যেতে দিচ্ছে না সেই স্থানে। আমি দেখলাম মেয়ের এরকম অস্বাভাবিক পরিস্থিতিতে শিবচরণ বাবু চোখ ভর্তি জলে তাকিয়ে রয়েছে। কিন্তু আমরাও যে নিরুপায়। এখন আবেগের থেকে আমাদের মন শক্ত করে কাজ করতে হবে। একটা তীব্র গগন ভেদে আর্তনাদ করে উঠল ললিতা। এরপর যখন সেই যোগিনী বুঝতে পারল যে আর ললিতাকে তার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয়, তখন সে ঠিক করলো এখানেই তার পার্থিব শরীরটা ত্যাগ করে তার আত্মা নিয়ে যাবে সাধকের কাছে। রাগে ফুঁসতে ফুঁসতে নিজের কঙ্কালসার দেহটা দুই হাত দিয়ে নিচের গলাটা টিপতে চাইল ললিতা, কিন্তু এইবার বাধা প্রয়োগ করলো তার হাতে বেঁধে রাখা তড়কা লঙ্কার মশাইয়ের সেই বালি মেশানো সুতোখানা। সেই বালি তার দুই হাত যেন আঁকড়ে ধরে রয়েছে। সে কিছুতেই নিয়ে যেতে পারছে না তার হাতকে তার গলার কাছে। প্রচণ্ড ক্রোধে একটা চিৎকার আর গোঙানি মেশানো শব্দ সে বের করতে থাকে মুখ থেকে। তার সাথে মুখ থেকে ক্রমাগত বেরোচ্ছে সাদা থকথকে গ্যাজলা। অবশেষে যখন সেই চেষ্টাও ব্যর্থ হলো, তখন সে একবার ক্রূর দৃষ্টিতে আমাদের তিনজনকে দেখল। শেষ মুহূর্তে আমরাও তিনজনে চোখ খুলে তাকে প্রত্যক্ষ করছি। এই কালান্তক দৃষ্টি আমাদের মুখোমুখি সমরে বিজয় আর পরাজয় ঘোষণা করে দিচ্ছিল। কিন্তু ধীরে ধীরে ললিতার সেই ক্রূর দৃষ্টি ক্রমশ ঝিমিয়ে আসতে থাকলো। তারপর হঠাৎ করে কাশতে আরম্ভ করলো ললিতা। সেই কাশির ফলে তার মুখ থেকে কালচে লাল লাল রক্ত বেরোতে শুরু করলো। ঝড়ের প্রকোপ ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমরা বুঝতে পারলাম বেতালের কাজ সমাপ্ত হয়েছে। সে ফিরে যাচ্ছে। অন্যদিকে সে যোগিনী এতক্ষণে ললিতার শরীর ছেড়ে দিয়েছে। তারই ফলস্বরূপ সেই চাপা চাপা কালচে রক্ত তার মুখ দিয়ে কাশির সাথে বেরোচ্ছে। ভৈরব তান্ত্রিক আমাদের তিনজনের মধ্যে প্রথম কথা বললেন। ওকে সামলাও এখন শিবচরণ, একটু জল দাও ভালো করে ওকে। শিবচরণ বাবু ছুটে গিয়ে সেই দুর্বল শরীরটা নিয়ে উপরে উঠতে লাগলেন।
এক ঘটি জল নিয়ে পেছন পেছন দৌড়ালো দিনোরাম। আমরা তিনজন এতক্ষণ পরে আসন ছেড়ে উঠলাম। অবশেষে শেষ হলো আমাদের ত্রিবেতাল জাগরণ পর্ব। আমাদের তিনজনের মুখেই একটা সন্তুষ্টির হাসি তখন বিরাজ করছে। অঘরীনন্দবাবু জিজ্ঞাসা করলেন, ওই যোগিনী এখন কি করবে? সে তো ললিতা মাকে নিয়ে যেতে পারলো না। উত্তরটা ভৈরব তান্ত্রিকই দিলেন। তন্ত্রের নিয়ম অনুযায়ী মহাডামরের কোনো প্রাণীকে আহ্বান করলে তারা নিজেদের ভোগ না নিয়ে ফেরত যায় না। এক্ষেত্রে ভোগ হবেন স্বয়ং বজ্রশেখর মশাই। বেশিক্ষণ না, কাল সকাল অবধি অপেক্ষা করুন, দেখতে পাবেন তার অন্তিম পরিণতি। আমরা তিনজন পরের দিন সকাল অবধি শিবচরণ বাবুর বাড়িতেই ছিলাম। তবে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ ললিতার জ্ঞান ফেরেনি। দীর্ঘদিনের শারীরিক এবং মানসিক চাপের প্রভাব তখনও সে কাটিয়ে উঠতে পারেনি। আমরা বেরিয়ে আসার সময় তাকে বলে এসেছিলাম আবারও একজন ভালো বদ্যি ডেকে সে যেন তাঁর চিকিৎসা করায়। আচ্ছা, এই সূত্রে বলে রাখা দরকার, তার শারীরিক উপাদেয় অর্থাৎ ওই মাংস চামড়া আবারও 1600 বছরের বালিকার মতনই হয়ে গিয়েছিল, কিন্তু তার দেহের গঠন দীর্ঘদিনের খাদ্য এবং জলের অভাবে সম্পূর্ণ ভেঙে গিয়েছিল। ফেরার সময় শিবচরণ বাবু আমাদের তিনজনকে এক কৌটো করে চাল, ডাল, 2টো পাকা কলা, কিছু টাকা ধরিয়ে দিয়েছিলেন, প্রায় জোর করেই বলতে পারো। সব শেষে তিনি আমাদের তিনজনকে প্রণাম করে কাঁদো কাঁদো স্বরে বললেন, আপনাদের অবদান আমি জীবনে ভুলব না ঠাকুর। আপনারা তিনজন আমার পরিবারকে আশীর্বাদ করবেন যেন আর কোনো বিপদের আজ না আসে আমাদের পরিবারে। আমরা প্রাণ ভরে আশীর্বাদ করেছিলাম। ভৈরব তান্ত্রিক একমাত্র বলেছিলেন, ললিতার দীর্ঘায়ু আছে, তবে 21 বছর পরে ওর শরীরে এক তান্ত্রিক যোগও রয়েছে, বেশ ভালো যোগ। তখন কিন্তু বিপদ ভেবে ললিতাকে আটকাবেন না। ললিতার শরীরে যে ভৈরবী চিহ্ন আছে, এরপর থেকে আজীবন সেই চিহ্নই ওকে রক্ষা করবে। এরপর আর আমরা ওনার বাড়ি দাঁড়াইনি। আমরা তিনজন হাঁটতে লাগলাম। এমন সময় অঘরীনন্দবাবু বলে উঠলেন, ভৈরব বাবু, খুব দেখতে ইচ্ছা করছে কি অবস্থা হলো আমাদের ওই বজ্রশেখর তান্ত্রিকের। এই রাস্তাটা কোথায় যায় জানেন? শ্মশান। আমরা এখন আমাদের বজ্রশেখরকেই দেখতে যাচ্ছি। তার মৃতদেহের অন্তিম সৎকার আমাদেরকেই করতে হবে, নয়তো ভবিষ্যতে ওনার আত্মা আবার ললিতার কাছে প্রতিশোধের জন্য ফিরতে পারে। হ্যাঁ, আমি শুনেছি কাপালিকদের অতিরিক্ত আত্মার রোষ বড় ভয়ানক হয়। আমরা তিনজন হাঁটতে হাঁটতে শ্মশানের কাছের জঙ্গলে এসে উপস্থিত হলাম। খুব একটা ঘন জঙ্গল নয়, তবে গাছপালা ছাড়াও বড় বড় সব ঘাস আর আগাছায় ভর্তি। দূর থেকে ভগ্নপ্রায় মন্দিরটা দেখা যাচ্ছে। কালো পাথরের তৈরি একটা ভাঙাচোরা পরিত্যক্ত মন্দির। দিনের বেলাতেও জায়গাটা বেশ শুনশান আর নীরব। একটা গা ছমছমে বিষয় লক্ষ্য করেছি। মাথার উপরে কিছু শকুন ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। আমি মন্দিরের কাছাকাছি আসতেই একটা আষ্টে গন্ধ পেলাম। নাক দিয়ে সেই গন্ধটা শুকছি, ঠিক এমন সময় ভৈরব তান্ত্রিক বললেন, শুকনো রক্তের গন্ধ,
ভেতরের দৃশ্যের জন্য সকলে মানসিকভাবে প্রস্তুত হও। আমরা তিনজনে ভিতরে ঢুকলাম, আর সাথে সাথে ভৈরব তান্ত্রিকের কথা মতো একটা বিভৎস দৃশ্য আমাদের চোখে পড়ল। বজ্রশেখর তান্ত্রিক সোজা হয়ে বসে আছেন আমাদের দিকে পিঠ করে, তবে ওনার মুন্ডুটা ঘাড় থেকে উল্টো দিকে ঘুরিয়ে নিচে কে যেন ঝুলিয়ে দিয়েছে। তার বিস্ফারিত দুটো চোখ যেন আমাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। চারিদিক কালচে রক্তে ভেসে যাচ্ছে। গলার কাছ থেকে একটা শিরার দ্বারা মুন্ডটা ঝুলছে কেবল, মাঝে মাঝে আবার হাওয়ায় দুলছে সেটা। হ্যাঁ, কি বিভৎস সেই দৃশ্য! আমরা বেশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম সেইখানে। আমাদের তিনজনের ধাতস্থ হতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছিল। তবে এরপরে আমরা সেই মন্দিরেই চিতা সাজিয়ে বজ্রশেখর মিশ্রের দেহ সৎকার করি। এইবার আমাদের তিনজনের অন্তিম বিদায়ের সময় উপস্থিত। ভৈরব তান্ত্রিকই প্রথমে বললেন, আপনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। সাধারণত তন্ত্র সাধনা এককভাবে করলে তবেই তার মাহাত্ম্য বোঝা সম্ভব, কিন্তু কখনো কখনো একসাথে মিলিত হয়ে কাজ করার আনন্দ উপভোগ্য হয়ে ওঠে, তাই কি না? দ্বিতীয় কথা বললেন অঘরীনন্দবাবু। আমি তো নিতান্ত একজন সাধু। আপনাদের দুজনের মতো উচ্চতন্ত্রের জ্ঞান আমার নেই, তবুও আপনারা দুজন প্রমাণ করে দিলেন যে সাধনায় একাগ্রতা থাকলে উঁচু নিচু সবকিছুই দূরীভূত হয়ে যায়। আপনাদের আশীর্বাদ আমি আমার জীবনে একান্তভাবে কাম্য করি। শেষ কথা আমি বললাম। কখনো কখনো নিয়তি আমাদের নানা শিক্ষা দিতে চায়, হয়তো এটাও তারই একটা শিক্ষা, যে সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের চেয়ে অনেক ঊর্ধ্বতন শক্তিকে পরাস্ত করতে পারি। আমি আশা করব ভবিষ্যতে আমাদের আবারও দেখা হবে। সাধু সন্ন্যাসীদের মধ্যে শ্রদ্ধার আদান প্রদান এভাবেই হয়। এরপর আমরা কেউ কারোর দিকে ফিরে তাকাইনি। তিনজন তিন ভিন্ন দিকে ভিন্ন উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। ভৈরব তান্ত্রিক এবং অঘরীনন্দবাবু ওনাদের নিজের বাড়িতে, আর আমি পথ ধরলাম আমার নতুন আশ্রয়ের এবং নতুন অভিজ্ঞতার সন্ধানে। গল্প শেষ করে তারানাথ যথারীতি থামলেন। আমাদের ঘরে একটা চাপা নীরবতা বিরাজ করছে। কিশোরী প্রথম সেই নীরবতা ভঙ্গ করল। আপনার সাথে তাহলে সেই দুজনের আর কারোর সাথে দেখা হয়েছিল? না, সেই সৌভাগ্য আর হয়নি। আচ্ছা, তাহলে আমাদের নতুন অতিথির এই ঘটনা কেমন লাগলো? শশীভূষণের মুখে এখন একটা চওড়া হাসি লেগে আছে। সে চোখের ইশারায় বুঝিয়ে দিয়ে বলল, একদম আমাদের ভৈরবতান্ত্রিক যেমন ভাবে বলেন ঠিক সেই রকম লাগলো। আমি ফিরে গিয়া উনার এই ঘটনার কথা কমু, উনার মনে পইরাও অবশ্য ভালো লাগবে। আচ্ছা ঠাকুরমশাই, ললিতার আর এরপর কোনো খবর পেয়েছিলেন? হ্যাঁ, একটা চিঠি এসেছিল কয়েক বছর আগে। সেটা এসেছিল ললিতার বাবার পক্ষ থেকে। তাতে জেনেছিলাম ভৈরব তান্ত্রিকের করে যাওয়া সেই ভবিষ্যৎবাণী নাকি মিলে গিয়েছে। ললিতা এবং এক তান্ত্রিকের সাথে ভৈরবী রূপে মিলিত হয়েছে। সে সম্পূর্ণ সুস্থ আছে এবং ভালো আছে। তাতে আমাদের তিনজনকে তার প্রণাম জানিয়েছিলেন। এইটুকুই আর কি, তেমন কোনো খবর আর পাইনি। ঠিক আছে ঠাকুরমশাই, আজ উঠি, আমার আবার এক জায়গায় যাওয়ার আছে। কেমন? এবার আসছি ঠাকুরমশাই, আশা করি তাহলে আবার দেখা হবে। এরপর আমরা তিনজন বিদায় জানিয়ে বেরিয়ে এলাম। মঠলেন থেকে বেরিয়ে আসতেই সাধারণত যে কথাটা আমরা বলি, আজ সেটা শশীভূষণ বলল। গলির থেকে বেরোনোর পরে ঘটনাটা কেমন যেন অস্বাভাবিক লাগতে থেকেছে। এইরকম অনুভূতি আমাদের হয় যখন ওই ভৈরবতান্ত্রিকের কাছে গল্প শুনতে যাই, ঠিক তখন। কি জানি কি এমন জাদু আছে এদের কথায়।
আমরা মনে মনে ভাবলাম এটা আমাদের প্রতিবারই মনে হয়। শশীভূষণ আমার সাথেই আমার বাড়ি চলল, তার সাথে অনেক কথা জমে আছে। কিশোরীর কোথায় একটা যেন যাওয়ার ছিল, তাই সে শশীভূষণ আর আমাকে বিদায় জানিয়ে হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে গেল। আমরা ট্রামে উঠে পড়লাম, আর ঠিক ওঠার সময় আমার মনে পড়ল যে আমি যেই প্রশ্নটা তারানাথকে করব বলে ভেবে রেখেছিলাম সেটা তো করতেই ভুলে গেলাম। যাকে পরের দিন যখন যাব তখন না হয় করব। ট্রামের টুং টুং ঘন্টার আওয়াজ ব্যস্ত শহর কলকাতার মাঝে আমার কানে এসে পৌঁছালো। আমরা গন্তব্যের দিকে এগিয়ে চললাম। শুনছিলেন প্রখ্যাত লেখক অর্ণব ঘোষের লেখা তারানাথ তান্ত্রিক ও ত্রিবেতাল জাগরণের অন্তিম পর্ব। আশা করি সম্পূর্ণ গল্পটি আপনাদের ভালো লেগেছে। আজকের গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলেন প্রীতম, শশীভূষণ শঙ্কদীপ, কিশোরী তুষার, চারি পম্পা, শিবচরণের ভূমিকায় ছিলেন অভিরূপ, ব্রাহ্মণ স্বরূপ, গুরুদেব দেবজিৎ, দিনুরামের চরিত্রে ছিলেন দেবাজিৎ, কাপালিক সৌরিন, ললিতা তৃষা, ভৈরবনাথ অভিরূপ, গল্প পাঠ ও অশ্বিনীর চরিত্রে ছিলেন স্বরূপ, প্রচ্ছদ নির্মাণ পিয়ালি, শব্দগ্রহণ ও ধ্বনি পরিকল্পনায় দেবদত্ত, সমগ্র পরিচালনায় টিম ফ্রাইডে সাসপেন্স নাইট।